পৃষ্ঠা ৬৮। শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, টাইপ 1। প্রতি প্রশ্নের মান 2। 1. গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা বা সরকারের ধরনকেই বোঝায় না। গণতন্ত্র বলতে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের সম্মতি ও রাজনৈতিক মর্যাদার সাম্যের নীতির উপর এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমতার নীতির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ উল্লেখ করো। উত্তর, ইংরেজি ডেমোক্রেসি শব্দটির বাংলা অর্থ গণতন্ত্র। গ্রিক শব্দ ডিমোস এবং ক্র্যাটোস থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে, যার প্রথমটির অর্থ হলো পিপল বা জনগণ এবং দ্বিতীয়টির অর্থ হলো অথরিটি বা কর্তৃত্ব। অতএব গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের কর্তৃত্ব বা জনগণের শাসন। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। পৃষ্ঠা 69। 3 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে কোন গ্রন্থে গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন? প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস তার পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস সংক্রান্ত বইতে গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস উদ্ধৃতির মধ্যে। 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 4 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতন্ত্রের কতকগুলি বৈশিষ্ট্য। 1. গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় জনমতের উপর। 2. গণতন্ত্র গণসার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হয়। 3. গণতন্ত্রে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক রাজনৈতিক কার্যে অংশগ্রহণের এবং জনমত কার্যকর করারও সুযোগ পায়। 4. গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 5 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো? ব্যাপক অর্থে গণতন্ত্র হলো এমন একটি ধরন যেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য গড়ে ওঠে। এরূপ গণতন্ত্রে জনগণের হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকার কথা বলা হয়েছে। ব্যাপক অর্থে সেই রাষ্ট্র ব্যবস্থাকেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলা হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা সাম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। গণতন্ত্র মানুষকে সমমর্যাদা সম্পন্ন করে। 5 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 6 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থা জনগণ দ্বারা পরিচালিত। 6 নম্বর উত্তর শেষ। 7 নম্বর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দুভাগে ভাগ করা হয়, যথা 1. প্রত্যক্ষ গণতন্ত্র, 2. পরোক্ষ গণতন্ত্র। আবার শ্রেণীগত দিক থেকে গণতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়, যেমন এ. উদারনৈতিক গণতন্ত্র এবং বি. সমাজতান্ত্রিক গণতন্ত্র। 7 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 8 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? যে শাসন ব্যবস্থায় শাসন কার্য পরিচালনার জন্য জনগণ সরাসরি ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে শাসনতান্ত্রিক নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, রাষ্ট্রের আয় ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং বৈদেশিক নীতি সম্পর্কে মতামত গ্রহণ প্রভৃতি করে থাকে। এছাড়া সরকারকে এই সব ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে, তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। 8 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 9 নম্বর প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি উল্লেখ করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র হল উদ্ধৃতি আরম্ভ জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার, উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, বন্ধনী শেষ। 9 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 10 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের নিয়ন্ত্রকগুলি কী কী? প্রত্যক্ষ গণতন্ত্রের 3 ভাবে নিয়ন্ত্রণ করা যায়, যথা গণভোট, গণ উদ্যোগ এবং 3 নম্বর প্রত্যাহার। 10 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 11 নম্বর প্রশ্ন,
প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা উল্লেখ করো। প্রত্যক্ষ গণতন্ত্রে কিছু সুবিধা পাওয়া যায়। এগুলির মধ্যে দুটি উল্লেখযোগ্য হলো, এক, প্রত্যক্ষ গণতন্ত্রে বিপ্লব বা বিদ্রোহের সম্ভাবনা থাকে না, কারণ এই ব্যবস্থায় জনগণই সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে সরকারের নীতি নির্ধারণে সাহায্য করে। দুই, প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি ও সক্রিয়ভাবে অংশ নেয় বলে আমলাতান্ত্রিকতার শাসন থেকে এই ব্যবস্থা প্রায় মুক্ত থাকে। 11 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 12 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি অসুবিধা উল্লেখ করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে অচল, কারণ এর কতগুলি অসুবিধা রয়েছে। এগুলির মধ্যে দুটি উল্লেখযোগ্য হলো, এক, সরকার পরিচালনার জন্য প্রয়োজন বিশেষ জ্ঞানের, কিন্তু প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে সকল সাধারণ জনগণ উপস্থিত থাকেন তাদের সকলের সরকার পরিচালনার মতন জ্ঞান থাকে না। দুই, ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা যায়, বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে তা অসম্ভব। 12 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 13 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন কোথায় ছিল? বর্তমানে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? উত্তর, 1, প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল প্রাচীন গ্রিস এবং রোমে। 2, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র প্রায় বিলুপ্ত হলেও সুইজারল্যান্ডের ছোট ছোট কয়েকটি ক্যান্টনের এই ব্যবস্থা প্রচলিত আছে। 13 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 14, পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? যে শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ না করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে এবং প্রতিনিধিবৃন্দ তাদের কাজের জন্য নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ থাকে, তাকে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে। নির্বাচিত প্রতিনিধিরাই সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবে তা রূপায়ণ করে থাকেন। 14 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 15 নম্বর প্রশ্ন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে এমন 4টি দেশের নাম করো। 1, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে এমন 4টি দেশের নাম হলো: 1, ভারত; 2, মার্কিন যুক্তরাষ্ট্র; 3, গ্রেট ব্রিটেন ও 4, ফ্রান্স। 15 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 16 নম্বর প্রশ্ন, পরোক্ষ গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরোক্ষ গণতন্ত্রের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: প্রথমত, এরূপ গণতন্ত্রে আইন বিভাগ ও শাসন বিভাগের দুটি অংশ থাকে। 1, একটি রাজনৈতিক অংশ এবং 2, অপরটি অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়, তবে মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা পদচ্যুত হতে পারেন। দ্বিতীয়ত, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের মধ্যে সরকার গঠনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়। 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 17 নম্বর প্রশ্ন, গণভোট বলতে কী বোঝো? গণভোট বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যে ব্যবস্থা অনুসারে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জনগণ মতামত দেন এবং এক্ষেত্রে জনগণ সরাসরি তাদের মতামত জানান। বেশিরভাগ জনগণের মতামত পাওয়া গেলে সংশ্লিষ্ট বিষয়টি গৃহীত হয়। পৃষ্ঠা 70। 17 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 18 নম্বর প্রশ্ন, গণ উদ্যোগ বলতে কী বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্রে কোনো আইন সরকার দ্বারা মনোনীত না হলে জনগণ নিজেরাই উদ্যোগী হয়ে আইনটি প্রণয়নের জন্য এগিয়ে আসতে পারেন। এক্ষেত্রে সরকার অবশেষে আইন প্রণয়নে বাধ্য হন। এই ব্যবস্থাকে বলা হয় গণ উদ্যোগ। 18 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 19 নম্বর প্রশ্ন, প্রত্যাহার কি? প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ প্রতিনিধি নির্বাচন করেন তাদের কল্যাণের উদ্দেশ্যে আইন প্রণয়নের জন্য। জনপ্রতিনিধিগণের কাজে জনগণ সন্তুষ্ট না হলে অথবা প্রতিনিধি যদি শাসন ব্যবস্থার কাজে অযোগ্য বা দুর্নীতিপরায়ণ হয় তবে তাকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদচ্যুত করতে পারেন। একে বলা হয় প্রত্যাহার। 19 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 20 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের দুটি সুবিধা উল্লেখ করো। গণতন্ত্রের দুটি সুবিধা হলো: গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতার পূর্ণ বিকাশ ঘটে। 1, এই ব্যক্তি স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত হয়। 2, সরকারের পরিবর্তনের ক্ষেত্রে জনগণ শান্তিপূর্ণ পথ গ্রহণ করতে পারে, বিপ্লবের পথ এড়ানো সম্ভব হয়। 20 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 21 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের দুটি অসুবিধা বা ত্রুটি উল্লেখ করো। গণতন্ত্রের দুটি
অসুবিধা হলো ড্যাশ এক, অতিরিক্ত স্বাধীনতা প্রদানের ফলে গণতন্ত্রে উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করা যায়। এই ব্যবস্থায় ব্যক্তি শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে। 2, গণতন্ত্রকে কেউ কেউ মূর্খের শাসনও বলেছেন, কারণ সমাজে মূর্খের সংখ্যা যেহেতু বেশি, সেহেতু তাদের দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই ক্ষমতায় আসেন। 21 নম্বর প্রশ্ন শেষ। 22 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি? গণতন্ত্রকে সাফল্য পেতে হলে কতগুলি শর্ত পূরণ করতে হয়, যেমন ড্যাশ এক, গণতন্ত্রের সাফল্যের জন্য দরকার গণতান্ত্রিক জনগণ ও গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানসিকতা। 2, গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল গণতন্ত্রকে গ্রহণ করার মতো জনগণের ইচ্ছা ও ক্ষমতা। 3, গণতন্ত্রের জন্য প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। 4, ক্ষমতার বিকেন্দ্রীকরণ গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন। 22 নম্বর উত্তর শেষ। 23 নম্বর, গণতন্ত্রের সমালোচনা করেছেন এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করো। কোনো রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের সমালোচনা করেছেন এবং ত্রুটি দেখিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ড্যাশ এক, প্লেটো; 2, অ্যারিস্টটল; 3, কার্লাইল; 4, হেনরি মেইন; 5, নিটসে ও 6, ট্রিটস্কে প্রমুখ। 23 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 24 নম্বর প্রশ্ন, গণতন্ত্রকে সমর্থন করেছেন এমন কয়েকজন রাষ্ট্র দার্শনিকের নাম করো। গণতন্ত্রকে যারা সমর্থন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ড্যাশ এক, জন লক; 2, মন্তেস্কু; 3, জেমস মিল; 4, জ্যাক রুসো; 5, বেনথাম; 6, জে.এস. মিল; 7, হবহাউস; 8, টি.এইচ. গ্রিন; 9, আর্নেস্ট বার্কার; 10, হ্যারল্ড লাস্কি; 11, আব্রাহাম লিঙ্কন এবং 12, ম্যাকাইভার প্রমুখ। 24 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 25 নম্বর প্রশ্ন, প্লেটো গণতন্ত্রের বিরুদ্ধে কি কি আপত্তি তুলেছেন? প্রাচীন গ্রিসের এথেন্সে যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল তার করুণ অবস্থার কথা মনে করি প্লেটো গণতন্ত্রের বিরুদ্ধে আপত্তি তুলে বলেছেন যে 1, এরূপ ব্যবস্থায় যোগ্য এবং অযোগ্য ব্যক্তি উভয়ই সমানভাবে সুযোগ পায়। 2, এরূপ ব্যবস্থায় উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পায়। 3, গণতন্ত্রের নৈতিকতা বিকাশের অবনতি ঘটে। 25 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্রতাত্ত্বিকগণ গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করেছেন? গণতন্ত্র ধারণাটিকে বিভিন্ন রাষ্ট্রদার্শনিক এবং রাষ্ট্রতাত্ত্বিক বিভিন্নভাবে ভাগ করেছেন, তবে অনেকেই বলেছেন যে একে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা 1, উদারনৈতিক গণতন্ত্রের তত্ত্ব; 2, গণতন্ত্রের প্রবর বা এলিট তত্ত্ব; 3, গণতন্ত্রের বহুত্ববাদী তত্ত্ব এবং 4, গণতন্ত্রের মার্ক্সীয় তত্ত্ব। 26 নম্বর উত্তর শেষ। 27 নম্বর উত্তর, উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো? যে গণতন্ত্রের ভিত্তি জনসম্মতির উপর প্রতিষ্ঠিত এবং জনগণের নিকট দায়িত্বশীল একটি সরকার থাকে তাকে বলে উদারনৈতিক গণতন্ত্র। তাছাড়া উদারনৈতিক গণতন্ত্রে একটি নির্বাচিত সরকারের অবস্থিতির কথা বলা হয়, যে সরকার জনগণের স্বার্থে নিয়োজিত। উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীনতা, সাম্য, পরম সহিষ্ণুতা, সমমর্যাদা প্রভৃতি প্রদান করা হয়। 27 নম্বর উত্তর শেষ। 28 নম্বর উত্তর, উদারনৈতিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা উদারনৈতিক গণতন্ত্রের 2টি নীতি উল্লেখ করো। উত্তর, উদারনৈতিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য হল ড্যাশ 1, উদারনৈতিক গণতন্ত্রে সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের সার্বভৌমত্বের উপর ভিত্তি করে। 2, এরূপ গণতন্ত্রে নির্দিষ্ট সময় নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করে। 28 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 29 নম্বর প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদীদের অভিমত কি? মার্ক্স, লেনিন প্রমুখ দার্শনিকগণ মনে করেন যে বুর্জোয়া শাসনের অবসানের পর প্রোলেতারীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে কার্যত শ্রমিক শ্রেণী ক্ষমতার অধিকারী হবে এবং তারা যে নতুন শাসন ব্যবস্থা কায়েম করবে তার ভিত্তি হবে প্রোলেতারীয় একনায়কতান্ত্রিক গণতন্ত্র। 29 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 30 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতন্ত্রের উল্লেখযোগ্য 4টি বৈশিষ্ট্য হল
ড্যাশ ১ জনমতের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ২ গণসার্বভৌমিকতার ধারণাটি গণতন্ত্রেই বিদ্যমান। ৩ গণতন্ত্রের প্রযুক্ত শাসন হল সংখ্যাগরিষ্ঠের শাসন। ৪ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি নাগরিক যেমন অংশগ্রহণের সুযোগ লাভ করে, তেমনি এখানে জনমত কার্যকর করার নানা সুযোগ থাকে। ৩০ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩১ নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীরা গণতন্ত্র সম্পর্কে কিরূপ অভিমত দিয়েছেন? মার্ক্সবাদ অনুসারে শ্রমিক শ্রেণী পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করলে বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটবে এবং গণতন্ত্র এক নতুন রূপ পরিগ্রহ করবে। শ্রমিক শ্রেণীর একনায়কত্ব কায়েম হলে গণতন্ত্র আর সংখ্যালঘুর স্বার্থে সংখ্যালঘুর গণতন্ত্র থাকবে না। পৃষ্ঠা ৭১। তাহলে সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র অর্থাৎ শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হলে পূর্বের বুর্জোয়া গণতন্ত্রের সাথে প্রলেতারীয় গণতন্ত্রের যে পার্থক্যটি সুস্পষ্ট হবে তা হল বুর্জোয়া ব্যবস্থায় সংখ্যালঘু শ্রেণী গণতন্ত্রকে কায়েম করায় তাদের স্বার্থই রক্ষিত হয়, কিন্তু প্রলেতারীয় একনায়কত্বে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী গণতন্ত্রকে কায়েম করায় সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষিত হবে। ৩১ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩২ নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সমাজবাদ বলতে কি বোঝো? গণতান্ত্রিক সমাজবাদ বলতে এমন একটি রাজনৈতিক মতাদর্শকে বোঝায় যেখানে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমন্বয় সাধন করা হয়। গণতান্ত্রিক সমাজবাদ মার্ক্সবাদের বিপরীত একটি মতবাদ যা শান্তিপূর্ণ পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী। ৩২ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩৩ নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সমাজবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতান্ত্রিক সমাজবাদের দুটি বৈশিষ্ট্য হল ড্যাশ ১ গণতান্ত্রিক সমাজবাদ রাষ্ট্র বিষয় বিবর্তনের ধারাকে আলোকপাত করেছে। তাদের দৃষ্টিতে রাষ্ট্র হলো একটি শ্রেণী নিরপেক্ষ প্রতিষ্ঠান। গণতান্ত্রিক সমাজবাদীরা মনে করেন সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। ২ গণতান্ত্রিক সমাজবাদ ব্যক্তি মালিকানার কোনরূপ বিলোপ চায়নি। তারা চেয়েছেন মিশ্র অর্থনীতির তত্ত্বটিকে প্রয়োগ করতে। মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রসারিত হয়। ৩৩ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩৪ নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সমাজবাদের পক্ষে দুটি যুক্তি দাও। গণতান্ত্রিক সমাজবাদের পক্ষে দুটি যুক্তি হল, গণতান্ত্রিক সমাজবাদ যেহেতু পুঁজিতান্ত্রিক ব্যবস্থা ও সমাজতান্ত্রিক ব্যবস্থার ইতিবাচক দিকগুলিকে নিয়ে গড়ে উঠেছে, সেহেতু এই মতবাদ পুঁজিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিসমূহ থেকে মুক্ত একটি মতবাদ। ২ গণতান্ত্রিক সমাজবাদ হিংসা বর্জিত একটি মতবাদ, কারণ গণতান্ত্রিক সমাজবাদ চায় শান্তিপূর্ণ পথে ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠাকে বাস্তবায়িত করতে। ৩৪ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩৫ নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সমাজবাদের বিপক্ষে দুটি যুক্তি দাও। গণতান্ত্রিক সমাজবাদের বিপক্ষে দুটি যুক্তি হল, ১ অনেকে গণতান্ত্রিক সমাজবাদকে সোনার পাথরবাটির মতন একটি অলীক কল্পনা বলে মনে করেন, কারণ তারা মনে করেন গণতান্ত্রিক সমাজবাদীরা পুঁজিবাদের কাঠামোর মধ্যেই সমাজতন্ত্রকে বাস্তবায়িত করার কথা বলেন, কিন্তু পুঁজিবাদে সংখ্যাগরিষ্ঠের স্বার্থই উপেক্ষিত হয়। ২ মার্ক্সবাদীরা গণতান্ত্রিক সমাজবাদের সমালোচনা করে বলেন যে রাষ্ট্র যেহেতু শ্রেণীশাসনের যন্ত্র, যেহেতু রাষ্ট্র শ্রেণী নিরপেক্ষভাবে অবস্থান করে সংখ্যাগরিষ্ঠের কল্যাণ সাধন করতে পারে না। ৩৫ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩৬ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদী ব্যবস্থা কাকে বলে? সর্বাত্মকবাদ বলতে এমন একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের কোনো প্রকার বিরোধিতা বা সমালোচনা সহ্য করা হয় না, যেখানে শিল্প, বাণিজ্য প্রভৃতি সকল বিষয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং যে শাসন ব্যবস্থায় প্রাধান্য পায় উগ্র জাতীয়তাবাদ ও কমিউনিস্ট বিরোধিতা। ৩৬ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩৭ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এইচএস মডেল কোয়েশ্চেন ২০২৪ WBCHS। সর্বাত্মকবাদের মূল বৈশিষ্ট্যগুলি হল ড্যাশ ১ সর্বাত্মকবাদীরা রাজনৈতিক সর্বনিয়ন্ত্রণবাদকে আশ্রয় করেছে। ২ এই ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের কথা বলা হয় এবং সর্বাত্মকবাদ চায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দ্বারা সামাজিক ও অর্থনৈতিক জীবনকে সংকুচিত করতে।
হ্যাঁ, ৩০ নম্বর প্রশ্ন শেষ। ৩৮ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সর্বাত্মকবাদের দুটি সীমাবদ্ধতা হলো ড্যাশ এক, সর্বাত্মকবাদ জনগণের সার্বভৌমিকতাকে উপেক্ষা করে একদলীয় ও এক নেতার শাসনকে স্বাগত জানায়, তাই এটি ভুল নীতি। ২, সর্বাত্মকবাদ গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধকে উপেক্ষা করে কার্যত স্বাধীনতা সাম্যের আদর্শকে পাশ কাটিয়ে গেছে। ৩৮ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩৯ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদ বলতে কি বোঝায়? সর্বাত্মকবাদ হলো এক ধরনের সামগ্রিক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে কোনো বিরোধী কণ্ঠস্বর বা বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক শক্তি কোনো কিছুই থাকে না। যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন স্বৈরাচারী শাসকের হাতে কুক্ষিগত থাকে। এই স্বৈরাচারী শাসক তার অবাধ রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের সব কিছুই, এমনকি রাজনৈতিক ব্যক্তিজীবন ও সমাজ জীবনকেও নিয়ন্ত্রণে রাখেন। ৩৯ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪০ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের সংজ্ঞা দাও। সর্বাত্মকবাদ হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে বিরোধী দল ও বিরোধী মত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন স্বৈরাচারী শাসকের হাতে কুক্ষিগত থাকে, যিনি তার সর্বগ্রাসী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দেশের মানুষদের জীবন ও স্বাধীনতাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। ৪০ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪১ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদ সম্পর্কে মুসোলিনির বক্তব্য কী ছিল? ইতালির একনায়ক সর্বাত্মকবাদের প্রবক্তা বেনিতো মুসোলিনির বক্তব্য ছিল, সব কিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নেই, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। ৪১ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪২ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের উদাহরণ উল্লেখ করো। সর্বাত্মকবাদের ঐতিহাসিক উদাহরণ হলো হিটলারের নাৎসি জার্মানি ১৯৩৩ থেকে ৪৫, স্টালিনের সোভিয়েত ইউনিয়ন ১৯২৪ থেকে ৫৩, মুসোলিনির ইতালি ১৯২২ থেকে ৪৩, মাও জেদুংয়ের চীন ১৯৪৯ থেকে ৭৬ এবং নে উইনের বার্মা ১৯৬২ থেকে ৮৮। বর্তমান সময় সর্বাত্মকবাদের একটি প্রকৃষ্ট উদাহরণ হল উত্তর কোরিয়ার কিম জং উন এর রাজনৈতিক ব্যবস্থা। ৪২ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪৩ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি হল ড্যাশ এক, সর্বাত্মক রাষ্ট্রীয় ক্ষমতা। ২, রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। ৩, একদলীয় ব্যবস্থা। ৪, গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি এবং ৫, গণমাধ্যমের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রভৃতি। পৃষ্ঠা ৭২। ৪৩ নম্বর প্রশ্নের উত্তর শেষ। পৃষ্ঠা ৭২। ৪৪, সর্বাত্মকবাদের প্রধান দোষের ৫টি দোষের কথা উল্লেখ করো। সর্বাত্মকবাদের প্রধান ৫টি দোষের কথা উল্লেখ করো। সর্বাত্মকবাদের প্রধান ৫টি দোষ হল ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, ১, ২, অগণতান্ত্রিক, ৩, একদলীয় শাসন, ৪, ব্যক্তি পরিসরে রাষ্ট্রের প্রবেশ এবং ৫, সৃজনশীলতার চরম শত্রু। ৪৪ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪৫ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের প্রধান ৫টি গুণের কথা উল্লেখ করো। সর্বাত্মকবাদের প্রধান ৫টি গুণ হল ১, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণের ক্ষমতা, ২, সংকটকালীন সময়ের উপযোগী, ৩, আর্থিক বিকাশ, ৪, একত্বে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং ৫, সামাজিক শৃঙ্খলা ও কঠোর অনুশাসন। ৪৫ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪৬ নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদ কাকে বলে? কর্তৃত্ববাদ হলো গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি মতবাদ। কর্তৃত্ববাদ বলতে এমন এক মতবাদকে বোঝায় যেখানে সমস্ত কিছুর নিয়ন্ত্রক হলো কর্তৃত্ব বা কর্তৃপক্ষ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে কর্তৃত্বের প্রতি অন্ধ আনুগত্য হলো কর্তৃত্ববাদ। ৪৪ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪৭ নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের উৎস হিসেবে কোন মতবাদের কথা বলা হয়? কর্তৃত্ববাদের উৎস হিসেবে ঊনবিংশ শতাব্দীর ভাববাদ বা আদর্শবাদের কথা বলা হয়। আদর্শবাদ অনুসারে আগে রাষ্ট্র, পরে ব্যক্তি। রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তি তার অস্তিত্বকে কল্পনা করতে পারে না, তাই রাষ্ট্রবিরোধী কোনো অধিকার নাগরিকদের থাকবে না। রাষ্ট্র কর্তৃত্ব যাই আদেশ দিক তা নাগরিকদের মেনে চলতে হবে।
47 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 48 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও। কর্তৃত্ববাদ এমন এক মতবাদ যেখানে ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন কর্মকাণ্ডের বদলে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি অন্ধ আনুগত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন নেতা বা গোষ্ঠী কর্তৃত্বে থাকে। এই নেতা বা গোষ্ঠী দেশের সংবিধানকে অগ্রাহ্য করে স্বেচ্ছাচারীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে নিজের কর্তৃত্ব বজায় রাখেন। 48 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 49 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের দৃষ্টান্ত উল্লেখ করো। কর্তৃত্ববাদের দৃষ্টান্ত হিসেবে স্পেনে ফ্রাঙ্কোর শাসনের 1939 শাসনের কথা, কম্বোডিয়ান পিপলস পার্টির শাসনের কথা 1979, আর্জেন্টিনার জুয়ান পেরনের শাসনের কথা, ইজিপ্টের প্রেসিডেন্ট নাসেরের শাসনের কথা উল্লেখ করা যায়। আর 49 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 50 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের 5টি শ্রেণীর কথা উল্লেখ করো। কর্তৃত্ববাদের 5টি শ্রেণী হলো: দলীয় শাসনের কর্তৃত্ববাদ, 2 সামরিক শাসনের কর্তৃত্ববাদ, 3 ব্যক্তিতান্ত্রিক শাসনের কর্তৃত্ববাদ, 4 পরোক্ষ সামরিক শাসনের কর্তৃত্ববাদ এবং 5 মিশ্র গণতন্ত্রের কর্তৃত্ববাদ। 50 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 51 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের 5টি বৈশিষ্ট্যের বিবরণ দাও। কর্তৃত্ববাদের কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে? এগুলি হলো: 1 সীমিত রাজনৈতিক স্বাধীনতা, 2 নিয়ন্ত্রিত গণমাধ্যম, 3 বহু পথের বহুত্ববাদের প্রত্যাখ্যান, 4 কর্তৃত্বের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা এবং 5 নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্ব। 51 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 52 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের সুবিধাগুলি কী? কর্তৃত্ববাদের উল্লেখযোগ্য সুবিধাগুলি হলো: কর্তৃত্ববাদী প্রশাসন জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। কর্তৃত্ববাদে সরকারের স্থিতিশীলতা বা স্থায়িত্ব বজায় থাকে। কর্তৃত্ববাদী প্রশাসন একক নেতৃত্বের পরিচালনায় চালিত হয় বলে দ্রুত উন্নয়ন সম্ভব হয়। এবং 4 কর্তৃত্ববাদী ব্যবস্থায় উন্নয়নমূলক কাজকর্মের বাস্তব রূপায়ণ অনেক সহজ হয়। 52 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 53 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের অসুবিধাগুলি কী? কর্তৃত্ববাদের অসুবিধাগুলি হলো: কর্তৃত্ববাদে সীমিত রাজনৈতিক অধিকার দেওয়া হয় বলে নাগরিক স্বাধীনতাও সীমিত থাকে। 2 কর্তৃত্ববাদে ক্ষমতার কেন্দ্রীকরণের ফলে দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়। 3 কর্তৃত্ববাদের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন কর্তৃত্ববাদী শাসক বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত থাকে বলে স্বৈরাচারের আধিক্য দেখা দেয়। 4 কর্তৃত্ববাদী ব্যবস্থায় চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে রাখা হয় বলে নাগরিকদের মধ্যে নতুন উদ্ভাবনা বা সৃজনশীল কাজের বিকাশ ঘটে না। 5 কর্তৃত্ববাদে যেভাবে বিরুদ্ধ মতামতকে দমন করা হয় তার ফলে জনগণের মধ্যে সামাজিক অস্থিরতা ও অসন্তোষ দেখা দেয়। 53 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 54 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSC-তে দেওয়া। উত্তর, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ হলো: 1 প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতন্ত্র একসময় চালু ছিল তা আধুনিক রাষ্ট্রে সম্ভব নয়, কারণ আধুনিক রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা অনেক বেশি। 2 আধুনিক রাষ্ট্রের কাজকর্মের প্রকৃতি অনেক জটিল, তাই রাষ্ট্রীয় কাজকর্মের সব বিষয়ে জনগণের পক্ষে প্রত্যক্ষ অংশগ্রহণ কোনো মতেই সম্ভব নয়। এই সঙ্গে শেষ হলো তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মক টেস্ট 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 2 × 2 4। 1 প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ লেখো। 2 সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। নিচের প্রশ্নটির উত্তর দাও। 6 × 1 6। 1 গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো অথবা কর্তৃত্ববাদের গুণাগুণ আলোচনা করো। শেষ হলো তৃতীয় অধ্যায়।